বর্তমান সময়ে মালায়ালাম সিনেমা মানেই এক অন্যরকম অনুভূতি। গল্প, আবেগ আর বাস্তবতার এক অসাধারণ মিশ্রণ। কিন্তু ভাবতে পারো, যদি একজন নাস্তিক মানুষের জীবনে এসে জড়িয়ে যায়, যদি সেই আত্মা ধীরে ধীরে তার জীবনকে বদলে দেয়, আর সেই সম্পর্কটাই ভালোবাসার সম্পর্কে রূপ নেয়। আজকের গল্পটাও ঠিক তেমনই, ভালোবাসার রহস্য আর আত্মার এক অদ্ভুত সংযোগের গল্প। তাহলে আর দেরি কেন, চলো শুরু করি আজকের গল্প। গল্পটা শুরু হয় একটা মিউজিক ব্যান্ড দিয়ে। তারা সবাই খুব এক্সাইটেড, কারণ তারা যাচ্ছে ইউরোপ ট্যুরে। প্রত্যেকের চোখে স্বপ্ন, নতুন জায়গা, নতুন স্ট্রেস, নতুন লাইফ। কিন্তু হঠাৎই সবকিছু বদলে যায়। ম্যানেজার সাজি বসে হিসাব করছে, পাসপোর্ট, টিকিট, ভিসা। হঠাৎ সে থেমে যায়, তার চোখ কুঁচকে যায়। সে ধীরে ধীরে বলে, 1 মিনিট, কিছু একটা মিসিং। সে আবার চেক করে, সে বারবার চেক করতে থাকে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে, কারণ 15 জনের মধ্যে 14 জনের ভিসা হয়েছে, কিন্তু একজনের হয়নি। আর সে একজনই হলো প্রভেন্দু। শো শেষ করার পর সাজি ধীরে ধীরে প্রভেন্দুর কাছে আসে। কিছুটা অস্বস্তি, সাজি নরম গলায় বলে, প্রভেন্দু, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমার ভিসা রিজেক্ট হয়ে গেছে। প্রভেন্দু চুপ, তার চোখে ধীরে ধীরে জমতে থাকে হতাশা। সে নিচু গলায় বলে, মানে? আমি যাচ্ছি না। সাজি মাথা নিচু করে বলে, না। এরপর যা হয় সেটা খুবই বাস্তব। প্রবেন্দু হঠাৎ বিস্ফোরিত হয়, তুমি জানো আমি এই টিপের জন্য কি কি করেছি? আমি আমার বাসা সেভিংস ইনভেস্ট করেছি। আমি ভেবেছিলাম এই ট্যুরই আমার লাইফ চেঞ্জ করবে। তার গলা কেঁপে ওঠে। এখন আমি কি করব সাজি? সাজি একটু থেমে বলে, হয়তো এটা কোনো খারাপ জিনিস না, হয়তো তোমার জন্য আরো ভালো। প্রবেন্দু হালকা হাসে, কিন্তু সেই হাসিতে ব্যথা। এই ডায়লগগুলো সিনেমায় ভালো শোনায় সাজি, বাস্তবে এগুলো শুধুই সান্ত্বনা। কোনো উপায় না পেয়ে প্রবীন্দু ফিরে যায় তার গ্রামে। অনেকদিন পর তাদের বাড়ি যায়, এবং বাড়ি জন্মদিন। বাড়িতে অনেক সাজসজ্জা, অনেক আত্মীয় স্বজন এসেছে। সবকিছুই বেশ আনন্দময়, কিন্তু এই ভিড়ের মধ্যেও প্রবীন্দু খুব একা। তার বাবার সাথেও তার সম্পর্ক অনেকদিন ধরেই খারাপ। কথা নেই, বোঝাপড়া নেই, শুধু জমে থাকা অভিমানটুকু আছে। একদিন সে বাবার কাছে গিয়ে বলে, আমাকে 200 টাকা দাও, বাহিরে গিয়ে একটু চা খাবো। তার বাবা কিছু না বলেই ভেতরে গিয়ে একটি চায়ের পাত্র এনে দেয়। এই নাও, ঘরেই চা খাও। এই ছোট্ট ঘটনাটা প্রবীন্দুর ভেতরটা ভেঙে চুরে দেয়। সে মনে মনে কখনোই আমাকে বুঝবে না, আমি তার ছেলে, তবুও সে আমার কাছ থেকে এত দূরে। এরপর কাজের খোঁজে সে যায় তার কাজিন রূপেশের কাছে। রূপেশ এখন পূজা পাঠ করে ভালো ইনকাম করছে। রূপেশ বলে, তুই আমার সাথে কাজ কর, লোকজনের বাড়িতে পূজা কর, ভালো টাকা পাবি। প্রবেন্দু একটু হেসে বলে, আমি এখন এসব। রূপেশের সাথে সাথে বলে, বিশ্বাস লাগবে না, অভিনয় করবি, মানুষ বিশ্বাস করলেই হবে। প্রথমে প্রবেন্দু রাজি হয় না, কিন্তু বাস্তবতা তাকে বাধ্য করে। শেষে সে বলে, ঠিক আছে, আমি করব। একদিন তারা যায় একটি অদ্ভুত কেসে। একটি ছেলে নাম অবিনাশ, সে নাকি একটি মেয়ের আত্মা দেখতে পায়। সবাই ভয় পেয়ে গেছে এই কথা শুনে। প্রবেন্দু ভেতরে ভেতরে ভয় পাচ্ছে, কিন্তু বাহির থেকে খুবই ভয়। মন্ত্রপাঠ, ধূপ, আগুন। হঠাৎ অবিনাশ খুব শান্ত হয়ে যায়, একদম স্বাভাবিক। সবাই অবাক, রূপেশও বেশ খুশি হয়, কিন্তু প্রবেন্দু ভেতরে ভেতরে কাঁপছে। এটা কি সত্যি, নাকি শুধুই কাকতালীয়? ঘটনা শুরু হয় সেই রাতেই। রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় প্রবেন্দুর। ঘরের ভেতর অদ্ভুত নীরবতা, হালকা ঠান্ডা বাতাস। সে ধীরে ধীরে চোখ খোলে আর দেখে তার জীবনের সবকিছুই বদলে দেয়। একটা মেয়ে তার বিছানার পাশে বলছে। মেয়েটা হেসে বলে, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না।
প্রবেন্দু কাপা গলায় বলে, কে তুমি? মেয়েটা শান্তভাবে বলে, হয়তো আমি একটা আত্মা। এই কথাটা শুনে প্রবেন্দু দরজা বন্ধ করে দেয়। সে পুরো রাজ্যে ডাক্তার দেখায়। ডাক্তার তাকে পরীক্ষা করে বলে, তুমি হ্যালোসিনেশন দেখেছ, তোমার মনের চাপ ট্রমা দিয়ে বলে, না ডাক্তার, এটা বাস্তব, আমি তাকে দেখেছি, তার সাথে কথাও বলেছি। ডাক্তার হালকা হেসে বলে, তুমি সুস্থ, শুধু নিজের মনকে শান্ত করো। কিন্তু মেয়েটা আবার আসে, এবার আরো স্বাভাবিকভাবে। সে বলে, আমি জানি না আমি কিভাবে মারা গেছি, কিন্তু আমি তোমার সাথেই আছি। ধীরে ধীরে প্রবীন্দুর ভয় কমে যায়। তাদের মধ্যেও একটা বন্ধুত্ব তৈরি হয়। প্রবীন্দু তাকে একটা নাম দেয়, দেলু, মানে ডিউলেশন, মায়া। দেলু প্রবীন্দুর জীবনকে প্রবীন্দু গিটার বাজাতে খুবই ভালোবাসতো। সে একজন গিটারিস্ট ছিল, আর ডেলুও গিটারে বেশ পারদর্শী ছিল। একদিন স্টুডিওতে প্রবীন্দু ঠিকভাবে গিটার বাজাতে পারছিল না, সে বারবার ভুল করছিল। ডেলুও পাশে দাঁড়িয়ে বলে, তুমি শুধু নোট বাজাচ্ছ। প্রবীন্দু তাকায়, মানে? ডেলু হাসে, শুধু শব্দ না, এটা অনুভূতি। চোখ বন্ধ করো, মনে করো তুমি কাউকে মিস করছো। প্রবীন্দু চোখ বন্ধ করে বাজায়, আর এইবার তুম বদলে যায়, আর এই টিউনটাই সিলেক্ট হয়ে যায়। সে মুম্বাই যাওয়ার সুযোগও পেয়ে যায়। প্রবীন্দু আনন্দে বলে, সব তোমার জন্য। ডেলু মাথা নাড়ে, না, তুমি পারো, আমি শুধু তোমাকে মনে করিয়ে দিই। ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হয়। একদিন ডেলু জিজ্ঞেস করে, তুমি তোমার বাবার সাথে কথা বলো না কেন? প্রবীন্দু অনেকক্ষণ চুপ। তারপর সে বলে, যেদিন মা মারা যায়, আমি তার শেষবার মুখটা দেখতে পারিনি, কারণ বাবা আমাকে যেতে দেয়নি। তার চোখ ভিজে, ক্ষমা করতে পারিনি। ডেলু নরম গলায় বলে, হয়তো তোমার বাবা নিজের মতো কষ্ট পেয়েছে। সবাই কষ্ট দেখতে পারে না, দেখাতেও পারে না। এই কথাটা প্রবীন্দুকে ভেঙে দেয়। সে প্রথমবার বাবার কাছে যায়, আর ধীরে বলে, বাবা, তুমি কেমন আছো? তার বাবা অনেক অবাক হয়ে তাকায়, তার চোখও ভিজে ওঠে। এরপর একদিন ডেলু বলে, আমার কিছু মনে পড়েছে। সে জানায়, তার একটা পরিবার ছিল, তার একজন ভালোবাসার মানুষ ছিল, কিন্তু একদিন একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে তার সব শেষ হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে বলে, আমাকে বাঁচিয়ে রাখা হয়েছিল, কিন্তু আমি খুব কষ্ট পাচ্ছিলাম, তাই তারা। প্রবীন্দু তার কথা শুনে পুরো স্তব্ধ। ডেলু ধীরে ধীরে বলে, আমি মারা যাওয়ার আগে কেউ একজন ইয়েস বলেছিল, ওটাই ছিল আমার শেষ স্মৃতি। প্রবীন্দু কাপা গলায় বলতে থাকে, তুমি ডেলু হালকা হেসে বলে, আমাকে ভুলে যেও না। তারপর একটা ঠান্ডা বাতাস আর নীরবতা। ডেলু ধীরে ধীরে মিলিয়ে যায়, প্রবীন্দুও একা হয়ে যায়। ডেলু চলে যাবার পর প্রবীন্দুর জীবনটা যেন আবার থেমে যায়। ঘরের কোনায় বসে থাকে সে, তার ঘা কিন্তু হাতে উঠছে না। সে ধীরে বলে, তুমি তো বলেছিলে তুমি থাকবে, তাহলে এখন কোথায় গেলে তুমি? হঠাৎ একটা হালকা বাতাস তার মুখ ছুঁয়ে যায়। সে চোখ বন্ধ করে, কিন্তু এবার কোনো উত্তর আসে না। প্রবীন্দু আবার স্টুডিওতে যায়, সবাই তাকে ঘিরে ধরে। ব্রো, তোর সেই টিউনটা তো ভাইরাল হয়ে গেছে, ডিরেক্টররা তোকেই খুঁজছে। কিন্তু এসবের কিছুর মাঝেও প্রবীন্দুর মুখে কোনো হাসি নেই। সে শুধু একটা কথাই বলে, সবাই তো অবাক হয়ে তাকিয়ে থাকে। মানে? প্রবীন্দু হালকা হাসি, ওটা একজনের অনুভূতি, আমি শুধুই বাঁচিয়েছি। রাতে সে আবার সে একই জায়গায় যায়, যেখানে প্রথম ডেলুকে দেখেছিল। চুপচাপ হাত দিয়ে মেঝে ছুঁয়ে বলে, ডেলু, একবার আসো না, আমি অনেক কথা বলতে চাই। কোনো সাড়া নেই, তার চোখে পানি চলে আসে। আমি কখনো তোমাকে ধন্যবাদ দিতে পারিনি ডেলু। একদিন প্রবীন্দু তার বাবার পাশে গিয়ে বসে, দুজনেই বেশ চুপ। তারপর প্রবীন্দু ধীরে ধীরে বলে, দিন আমাকে যেতে দাওনি কেন? তার বাবা দীর্ঘশ্বাস ফেলে,
তোর মা তখন খুব ক্রিটিক্যাল ছিল, আমি ভয় পেয়েছিলাম তুই ওটা সহ্য করতে পারবি না। প্রভেন্দু চুপ হয়ে যায়। তার বাবা আবার বলে, কিন্তু আমি ভুল করেছিলাম, আমার তোর পাশে থাকা প্রথমবার। প্রভেন্দু তার বাবার চোখে পানি দেখে। সে ধীরে ধীরে বলে, আমিও ভুল করেছিলাম বাবা, আমি তোমাকে বুঝতে চাইনি। দুজনেই চুপচাপ বসে থাকে, কিন্তু এই নীরবতার মধ্যেই একটা সম্পর্ক আবার জোড়া লাগতে শুরু করে। প্রভেন্দু ঠিক করে সে টেলুর অতীত খুঁজে বের করবে। সে হাসপাতালে পুরনো রিপোর্ট, নিউজ সব খোঁজাখুঁজির পর সে একটা ফাইল পায়। একটা মেয়ের নাম দেবিকা, অ্যাক্সিডেন্ট কেস, গুরুতর অবস্থায় ভর্তি, কয়েকদিন লাইফ সাপোর্ট। তারপর পেশেন্ট শিফট টু পেলিভেন্ট কেয়ার উইথ কনসেন্ট। প্রভেন্দুর হাত কেঁপে ওঠে। ইয়েস, সে বুঝতে পারে এই ইয়েস শব্দটাই ছিল টেলুর শেষ স্মৃতি। প্রভেন্দু দেবিকার বাড়িতে যায়। দরজা খুলে একজন বৃদ্ধা। কাকে চান? প্রভেন্দু নরম গলায় বলে, আমি দেবিকার ব্যাপারে জানতে চাই। বৃদ্ধের চোখ ভিজে যায়। তুমি ওকে তা ধীরে ধীরে সব বলতে শুরু করে। আমার মেয়ে খুব হাসি খুশি ছিল, গান ভালোবাসতো, কিন্তু সেই অ্যাক্সিডেন্ট সব শেষ করে দিয়ে গেল। ডাক্তার বলেছিল সে আর ফিরবে না। আমরা তাকে কষ্টে রাখতে চাইনি, তাই আমরা ইয়েস বলেছিলাম। প্রভেন্দুর বৃদ্ধার কথা শুনে চোখ ভিজে যায়। সে মনে মনে বলে, দেলু, তুমি মুক্তি পেয়েছিলে। সবাই চিৎকার করছে, প্রভেন্দু প্রভেন্দু বলে। সে মাইক ধরে গাইতে শুরু করে। আজকের এই পারফরমেন্সটা একজনের জন্য। সে আমাকে শিখিয়েছে মিউজিক শুধু সাউন্ড না, এটা একটা সেই টেলু তাকে শিখিয়েছিল। হঠাৎ স্টেজের এক একায় 1 সেকেন্ডের জন্য সে যেন টেলুকে দেখতে পায়। টেলু যেন হাসছে, শান্ত। তারপর আলোটা